সবাইকে স্বাগতম পারকোর টক 110 আর কি আজকের এই ভিডিও সিরিজে। আজকের এই স্পেশাল এপিসোডটি হচ্ছে কাপলস মেন্টাল হেলথ এবং সেটার প্রভাব তাদের ফ্যামিলি এবং অন্যান্য রিলেশনশিপের উপরে। সো আজকের এই বিশেষ এপিসোডে আমি উপস্থিত আছি সঞ্চালনায় ফয়সাল আহমেদ রাফি, চিফ সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি মাইন্ডউইজে। এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন চমৎকার গেস্ট। একজন হচ্ছে নাতাশা রাত্রি এবং রাশেদ ইসলাম রানা। এবং এই দুজন কি হচ্ছে আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। তো অনেকদিন পর তাদেরকে আমরা পেয়েছি আমাদের এই আলোচনায়, এবং এই আলোচনার জন্য আমার মনে হচ্ছে যে তাদের থেকে বেস্ট এক্সাম্পল আর কেউ হতে পারে না। তো আজকে আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো যে আসলে কাপলদের মেন্টাল হেলথে কোন কোন বিষয়গুলো আসলে রোল প্লে করে এবং তাদের সার্বিক রিলেশনশিপের ডায়নামিক্সের উপর কোন ফ্যাক্টরগুলো আসলে ভূমিকা রাখে। সো চলুন সেই আলোচনায় যাওয়া যায়। ধন্যবাদ সবাই। সো এভরি টাইম আমাদেরকে নতুন ওই 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 দিনের জন্য প্রস্তুত হয়ে ওই দিনের জন্য অ্যাক্ট করতে হয় আসলে। মানে প্রতিদিন তো আমরা পরিবর্তিত হচ্ছি। একটা সময় যেদিন পরিচয় হয়েছে সেদিনকার নাতাশা আজকের নাতাশা তো অনেক পার্থক্য। তো ওই যে নদী স্রোতের মতো আমরা একই নদীতে দুইবার গোসল করতে পারি না, তেমনিভাবে একই মানুষের সাথে আমরা দুইবার আর কথা বলতে পারি না। তো প্রতিটা সময় আমাদেরকে ওই পরিবর্তিত মানুষটার সাথে আমি পরিবর্তিত হয়ে অ্যাক্ট করতে হয়। সো ওইটা প্রতিদিন আসলে হেল্প করে, প্রতিদিন আসলে শিখতে হয়। প্রতিদিন প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে লার্ন করে রেসপন্সটা করা, অ্যাডাপ্টেবিলিটি এক্স্যাক্টলি। হ্যাঁ, প্রত্যেক দিনই আমাদের অ্যাডাপ্ট করা লাগে করে তারপরে হচ্ছে অ্যাক্ট করা লাগে। ওইটা করতে না পারলে আসলে তো এটাতে আপনার আফসোস হয় না যে প্রথম দিনে যে উচ্ছ্বাস প্রেমের যে না 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 সেটা না মোটেই না, মোটেই মোটেই না। এটা মেনে না উচিত। না না, আফসোস তো হয় না। আমি যদি না মানা যায় তাহলে আমার মনে হয় ওই রিলেশন বেশি দিন টিকবে না, কারণ এটা খুব স্বাভাবিক। ওই প্রথম দিনের ওইটা তো আসলে থাকবেই না। ওটা মাঝে মাঝে মিস করি না তা না, ডেফিনেটলি মিস করি, এটা অস্বীকার করার মতোটা ওটা তো মিস করি। এখন প্রথম দিন আমি তার সাথে, বা আপনি নিজে ছিলেন, আমাদের একটা ট্যুরের কথা যদি বলি, সেই দিনের কথা যদি বলি যে তার সাথে আমার বাসে পাশের সিটে বসে যেতে যেমন ভালো লাগছিল বা যতটা এক্সাইটেড কাজ করছিল, এক্সাইটমেন্ট, সেটা তো আসলে এখন তো সেটা সুযোগই নেই। এখন তো কিভাবে যাব, বাচ্চা আছে সাথে, মানে ওই টাইমটাই তো নাই আসলে। তো ওইটা তো ডেফিনেটলি আমি যদি এখন এই সিচুয়েশনে বসে ওটা পাওয়ার চেষ্টা করি, তাহলে তো আসলে আমি তো আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাব যে আমি পাচ্ছি না কেন। আর ও যেটা বললো মূল মন্ত্র নেই, একটু এখানে পজ দিই যে এই যে আর কি তুমি ডিরেক্টলি বলে ফেললে যে এই জিনিসটা পাওয়া সম্ভব না, এটা নিয়ে আবার অনেকে কমপ্লেইন করতে পারে যে তাহলে আর কি প্রেম ভালোবাসা আসলে আদৌ আছে কিনা। হ্যাঁ, সো আমি আর কি এই জায়গাটাতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রানা ভাই যেটা বলেন অ্যাডাপ্টেবিলিটি, প্রত্যেকটা দিনই আমাদের জন্য নতুন, মানুষটাও নতুন, এক এক ধরনের পরিস্থিতি এক এক দিন তৈরি হয়, আমাদের অ্যাডাপ্ট করতে হয় এবং সে অনুযায়ী অ্যাক্ট করা হয়। কিন্তু ওই এখানে রোমান্টিকতা বা ভালোবাসার যে ইফোর্টটা, হ্যাঁ, সেটা তাহলে ওই সময়ের সাথে এখনকার সময়ের ব্যবধানটা আসলে কোথায়? মানে অধিকাংশ অডিয়েন্স, বিশেষ করে আমার কাপল কাউন্সিলিং যারা আসেন, তাদের একটা কমন কমপ্লেইন থাকে যে ও আর আগের মতো নাই, ও আমার আগের মতো ভালোবাসে না। তাহলে হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে এখন আসলে জিনিসটা ডিফারেন্ট? আচ্ছা, আমি যদি এই ব্যাপারে একটা কথা বলতে চাই, আগের ভালোবাসাটা যেটা ছিল সেটা যদি বলি, সেটা শুধুমাত্রই ওর ভালোবাসাটা আমি কেন্দ্রিক ছিল, আমাকে ভালোবাসে বা আমার জন্য এটা হচ্ছে। এখন আমি যদি ওকে নতুন ভাবে অ্যাডাপ্ট মানে অ্যাকসেপ্ট না করতে পারি, ও এখন শুধু আসলে আমার হাজবেন্ড বা আমার প্রেমিক না, আমার বাচ্চার বাবাও। তো এক্ষেত্রে আমার এখন দেখার বিষয় ও আমার বাচ্চার রেসপন্সিবিলিটিটা নিচ্ছে কিনা। আমি যখন আমার বাচ্চার টেক কেয়ার করছি, শুধু কি এটা আমারই করতে হচ্ছে, ও কি করছে না? তো ও আমার বাচ্চার দেখাশোনাটা করবে কিনা। তো ওই জিনিসগুলো যদি আমি ওর থেকে না পেতাম, তখন আমার মনে হতো যত আর আগের মতো নেই। কিন্তু আমার এখন মনে হচ্ছে ও তো এটাও করছে। তো আলটিমেটলি ও কি করছে? ও তো আসলে আমাকেও ভালোবাসছে। তো আমাকে ভালোবাসে বলেই আমার কাজের এই হেল্পটুকু করছে। তবে আপনার কমফোর্ট হবে এইরকম কাজগুলোতে সে কন্ট্রিবিউট ডেফিনেটলি। তবে এখন আমি যদি বলি, মাঝে মাঝে তো এটা মিস করি। এখন যেমন আমি বলি, এখন যেমন বাইরে গেলে বাবা করে তারাই তো ইনভলভ করে রাখে তাকে।
তো এখন ওরা যদি না থাকতো তাহলে তো ওই হাতটা আসলে আমার ধরতো, আজকে রোহিণী বা রৌদ্রময়ীকে ওই সময়টা না দিত, এটা আমাকে দিত। ওটা তো ডেফিনেটলি আমি মিস করি। অ্যান্ড এই ক্ষেত্রে যেটা করা উচিত আমার মনে হয়, সেটা আমাদেরও করা উচিত, প্রতিটা কাপলের করা উচিত যারা আসলে প্যারেন্টহুডে আছে, বাচ্চাদেরকে ছাড়াও কিছুটা সময় কাটানো দরকার। এটা আসলে ম্যানেজ করেই করতে হবে, কারণ বাচ্চারা তো ডেফিনেটলি প্রেশিয়াস, ওদেরকে নিয়ে তো আমরা ভালো সময় কাটাবোই, ওদেরকে ছাড়াও আমাদের একটা কফি ডেট দরকার, একটা মুভি দেখতে যেতে পারি। তো ওই জিনিসগুলো আসলে ম্যানেজ করতে হবে, কারণ ওগুলা না করলে ওটা ডেফিনেটলি এফেক্ট পড়বে। আমি এই জায়গা থেকে রানার কাছে ওটা দেখি কি খুব কঠিন ম্যানেজ করাটা। হোয়াট ডু ইউ থিংক? কারণ না, অনেকে কমপ্লেন করে লাইফ অনেক ডিফিকাল্ট, অনেক স্ট্রেস, অনেক এইগুলো এখন আর এসব ছোটবেলার আর কি ফ্যান্টাসি আর করা যায় না, রোমান্টিসিজম আর থাকে না। সো হোয়াট ডু ইউ থিংক আপনার এই জায়গাটা? আমার কাছে কঠিন মনে হয় না। আচ্ছা, আমি সরি, মানে বা তাদের সাথে আমি একমত না। আমার কাছে কঠিন মনে হয় না। হ্যাঁ, আমি অনেক অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরছি। আমার জন্য খুব টাফ যে বাসায় ঢোকার পরপরই ডাইপারটা চেঞ্জ করা আমার জন্য টাফ। যদি সে আমার জন্য সাথে সাথে আমাকে দেখায় তুমি বাসায় আসছো, এখন তুমি ডাইপার চেঞ্জ করবা। বাট ওই সময়টাতে আমার জন্য প্রথমটা টাফ, বাট আমি ফিল করি যে হ্যাঁ, আজকে সারাদিনে তো আমি আসলে মানে ওই যে ডাইপার চেঞ্জ করা ওইটাতে তো আমার বাচ্চার সাথেও ইন্টারাকশনটা বাড়ে। আমি তো ফ্রেশ হয়ে শুয়ে পড়তে পারি না, আমি তো বাচ্চারা তো আমার জন্য সারাদিন ওয়েট করছে। তো ওই যে ডায়াপার চেঞ্জ করা, ওই যে ওটা করতেছি, ওটার সময় ও দৌড়তেছে, এই যে ওর সাথে ইন্টারাকশনটা, এটাও তো আমার জন্য অনেক বড় পাওয়া। যে আমি তো আর আমার- বলি, আমি তো এই এটা কাজগুলো আমি তোমার তো- জন্য রাখি, তোমার ভালোর জন্য, যাতে হ্যাঁ। তুমি বলতে পারো বাবা হিসেবে তুমি এগুলো করতে পারো। আমি যদি সব করে রাখতাম তুমি তো পারতেই না, স্পেসই পারতে না। রোলই নেই। Exactly, Definitely, আমি ওকে দিচ্ছি আরো এটা এটা। মোটেই কঠিন না আমার কাছে মনে হয় যে তবে যাওয়াটা টাইম বের করা, মানে নিজের পার্টনারের জন্য হয়তো একটা ফুলের মালা, হয়তো একটু হাত টাত করা, হয়তো একটু হাঁটতে যাওয়া, 2 কাপ চা খাওয়া, সেই টাইমগুলোকে ম্যানেজ করা খুব কঠিন কিনা অ্যাজ এ কাপল আর কি আপনার কাছে? কঠিন না, কিন্তু ম্যানেজ করাটাও যায় না। যেমন কালকে রাতে আমরা দুজন চাইলাম যে একটু চা খেতে যাবো, তো সাথে সাথে তারা দুইজন রেডি হয়ে গেল, তারাও যাবে। আর সত্যি বলতে এখন তো তো তাদেরকে রেখে তো যেতে পারলাম না। তারপরে সংসদ ভবনের সামনে রাতের বেলা চায়ের বেশ আড্ডা হয়, ওখানে গেলাম। তো ওখানে ওকে আমি কতটুকু দেখবো, এটা এদিকে দৌড় দেয়, ওইটা আরেকদিকে খেলনার দোকানে চলে যাচ্ছে। তো আরেকটা ব্যাপার কি, আমরা এখন আমাদের- সবাই ঢাকায় যান্ত্রিক শহরে এক পরিবারে থাকি, সেক্ষেত্রে আমার বাসা, আমার শাশুড়ি আছেন, তো তাও ভাগ্য ভালো যে মায়ের বাসাটা কিছুটা ডিস্টেন্সে হলেও রাখা যায়। তো একটা ব্যাপার কি, আমরা নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করতে গেলে মা বাবাকে প্যারা দেওয়া হয়েছে, তাদের কাছে বাচ্চা রেখে যাব, তাদেরও তো আসলে মানে কেন আসলে এই বয়সে এসে কেন আসলে তারা আমাদেরকে পেলে খুলে বড় করছে, এখন আবার আমাদের বাচ্চাদের রাখবে, মানে এটা তো আসলে একটা কষ্ট দেওয়া। আচ্ছা, ইভেন এই যে আজকের এই সেশনে আসার জন্য আমার শাশুড়ি কাছে রেখে আসতে হয়েছে। তো এত কথার মাঝখানে না আমি একটা কথা বলতে চেয়েছিলাম, ওটা হারিয়ে গেল। ও যে বললো না যে একটা সম্পর্কের কোনো মূল মন্ত্র নেই, কিন্তু আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। আমি অলওয়েজ বিলিভ করি একটা সম্পর্কে যদি ভালোবাসা নাও থাকে, শুধুমাত্র যদি দুইজনের প্রতি দুইজনের সম্মান থাকে, রেসপেক্ট থাকে, তাহলে ওই সম্পর্কে ভালো থাকা সম্ভব। হয়তোবা খুব প্রেম ভালোবাসা আবেগে আপ্লুত ওই সম্পর্কটা ওরকম নাও হতে পারে, কিন্তু আমার কাছে রেসপেক্ট ইজ লাইক মোর ইম্পর্টেন্ট দ্যান লাভ। ভালোবাসা ছাড়া সম্পর্ক টেকা সম্ভব যদি আসলে সম্মান থাকে, কিন্তু ভালোবাসা আছে সম্মান নাই, তাহলে আসলে ওই সম্পর্কে ভালো থাকা সম্ভব। সম্মান না শ্রদ্ধা, হ্যাঁ, ওই দুটোই, সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট, আমরা যাই বলি না কেন, এখানে আবার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে আসলে কোন আচরণগুলোতে এই বিষয়গুলো ফুটে ওঠে। কারণ আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্মান বা শ্রদ্ধার কনসেপ্টটাই অনেকটা আর কি সিনিয়র জুনিয়রের মতো আর কি, যে বড়দেরকে সম্মান করতে হয় বা ইয়ে করতে হয়। তো পার্টনারশিপের সম্মানটা আসলে কিভাবে ফুটে ওঠে তোমার কাছে যদি জানতে চাই। আমি যদি বলি, আমার থেকে তো আমার পার্টনার বেশ সিনিয়র, তো সেক্ষেত্রে স্টিল সে এত সিনিয়র এক্সপিরিয়েন্স, ওই জায়গা থেকেও তার কোনো একটা কাজের কোনো কিছু আমার সাথে সে শেয়ার করছে, সেক্ষেত্রে আমি না অবলীলায় একটা পরামর্শ দিয়ে ফেলতে পারি। মানে ডাজন্ট ম্যাটার সে এটা রিসিভ করবে কি করবে না, কিন্তু এই যে আমি দিতে পারি, আমার একটা মতামত আমি দিয়ে ফেললাম, আমার মধ্যে যে কোনো ভয় ভীতি কাজ করলো না,
এটা হচ্ছে সম্মান। নিশ্চয়ই আমি তার কাছ থেকে ওই রিফ্লেকশন পেয়েছি বলে আমি এত ইজিলি দিতে পারি। আমি যদি কোনো কারণে নেগলেক্ট ফিল করতাম তাহলে কি আমি দ্বিতীয় দিন আর বলতে পারতাম? আমি ডেফিনেটলি বলার আগে আমার ভাবতে হতো আমি কথাটা কিভাবে বলবো, সে যদি এটা মানে আমি যদি অপমানিত বোধ করি। কিন্তু আসলে ও এটা শুনুক বা না শুনুক, ও যথেষ্ট আগ্রহ নিয়ে জিনিসটা শোনে আমার কাছ থেকে। ওটা কি এনাফ না? ওটাও তো মানে ওয়ান কাইন্ড অফ রেসপেক্ট। আমার জন্য এটা মনে হয়। আপনার কাছে কোন জিনিসটা মনে হয় যে সম্মানের জায়গাটা কোন কোন আচরণে ফুটে ওঠে? এটা তো কথাই যথেষ্ট। কথা বলার সময় রেসপেক্ট থাকতে পারে, মানে এমন না যে এটা মানে প্রতিনিয়ত প্রকাশ করতে হবে, কিন্তু এটা বোঝা যায়। এটা বোঝা যায়। আমি একটু পেছন থেকে আসি। ধরেন আমরা চারুকলায় সিনিয়র জুনিয়রদের মধ্যে, আমরা তো ইউনিভার্সিটিতে মানে কলেজে থাকতে সিনিয়র জুনিয়র একটা বিশাল ব্যাপার ছিল। ইউনিভার্সিটিতে ওঠার পরে সিনিয়র জুনিয়রদের সম্পর্কটা একটু ডিফারেন্ট হয়ে গেল। মানে মাস্টার্সে আমাদের 10 বছরের সিনিয়রদের সাথে সিগারেট খেতে পারছে আমরা, কিন্তু রেসপেক্টটা কিন্তু আছে। তো ওইটার একটা রিফ্লেকশন এখানেও, মানে আমরা বয়সে আমাদের ডিফারেন্স অনেক বেশি আমরা, তো কিন্তু একজন মানুষকে রেসপেক্ট করে কথা বলা বা তার তার অসুবিধা না হয় সেইটাকে মানে খেয়াল করাটাও তো এক ধরনের সম্মান দেওয়া। তাকে ছোট না করা, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাও একটা কথা খোঁচা, হ্যাঁ, তার কোনো আইডিয়াকে রিজেক্ট করা, এক্স্যাক্টলি, মানে তাকে ছোট করে না কথা বলা। তুমি তো কিছু জানো না, তুমি এটা কি বুঝবা, এইগুলোই তো আসলে মানে অসম্মান করার জন্য যথেষ্ট। সেগুলো না বললেই তো সম্মান দিয়ে কথা। এই ডায়নামিক্সটা কি সন্তান হওয়ার পরেও কি একই রকম থাকে না ওইখানে চেঞ্জ আসবে? কারণ তখন তো সে সন্তানের মা বা সন্তানের বাবা, সো সেইখানে আসলে সম্মানের ডায়নামিক্সটা কেমন? আচ্ছা, সন্তান হওয়ার পর আমার কাছে মনে হয় একদম এই প্রশ্নটা মানে একটা বাইরের একটা মানুষের কাছ থেকে আসার পর আসলে যেটা মনে হয়, মানে একদম ইনস্ট্যান্ট মনে পড়লো। ইদানিং যেটা হয়, মাঝে মাঝে আমার বাচ্চা ওর কাছে ছিল, ওই সময় একটু পড়ে গেল বা ব্যথা পেল, ওই ইনস্ট্যান্ট একটা রিয়েকশন আমার চলে আসে, তুমি কি করলা? মানে জিনিসটা তো ডেফিনেটলি, কিন্তু আমি মন থেকে আজকে বলতেছি, হ্যাঁ মনের প্রাণে কিন্তু আমি জানি ও তো ডেফিনেটলি ওকে ব্যথা দিবে না ইন্টেনশনালি, কিন্তু ওই মুহূর্তে যে এই লাইনটা, এটা আসলে আমার বলা যেমন ঠিক না। আসলে হিউম্যান তো এত কিছু তো আসলে ভেবে সবসময় হয় না। কিন্তু এই যে আজকে প্রশ্নটার কারণে আমি যখন মনে হলো যে এটা যে আমি বলি, এভাবে বলে ফেলি, এটা তো ও হার্ট হতেই পারে। যদিও আমাকে যথেষ্ট বোঝে নিজে নিজে যে আচ্ছা ঠিক আছে নাতাশা এটা তো এটা ইনস্ট্যান্ট বলেছে, এটা মিন করে নেই, কিন্তু সবসময় নাও হতে পারে যদি কখনো হার্ট হয়ে যায়। তো এটা যেমন আমার ওভাবে বলা উচিত না, কিন্তু আমাদের আশেপাশের মানুষরা না এভাবেই আসলে রিঅ্যাকশনটা দেয়, ফ্রিকোয়েন্সিটা যদি বেশি হয়। এটা আসলে খুব স্বাভাবিক। আমাদের আশেপাশের মানুষরা ইনস্ট্যান্টটা বলে ফেলি যে এটা তো হ্যাঁ, এটা তুমি কিভাবে তুমি দেখে রাখো নাই কেন বা এটা করো নাই কেন, এই জিনিসগুলা আসলে খুব বেশি হয় আশেপাশে। তো এটা আসলে এটা ডেফিনেটলি মানে খুব মানে ভালো একটা প্র্যাকটিস না, এইটা আসলে না করাটাই ভালো। কারণ এটা একের পর দিন চলতে থাকলে ওটা ডেফিনেটলি পাশের মানুষটাকে হার্ট করবে। এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, মানে সন্তানের জন্য তো আসলে অবশ্যই পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়তই। এই পরিবর্তনটাও কি একটু ডিফিকাল্ট না অ্যাজ এ নতুন মা বাবা হিসেবে? মানে Difficult. সেও তো শিখছে, মানে আমরা যেটা জানি একজন টডলার মানে 2-3 বছর থেকে প্রত্যেক বছর ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়, ইমোশন, এটা যাতে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদেরও চেঞ্জ হতে হয়। সো সেখানে আসলে কি এই সম্মানটা ধরে রাখা কঠিন কি না চ্যালেঞ্জ কিনা আপনার জন্য? কঠিন, অবশ্যই কঠিন। সংসার ইজ ফুল অফ কঠিন, প্রতিনিয়ত কঠিন। আর বাচ্চাদের বাবা মার প্যারেন্টিং তো আরো কঠিন। থ্যাংক ইউ, আমাকে মোটিভেট করে। আমি সবসময় এদের আমার আশেপাশে সিরিয়াসলি, আজকে তো শুধু কথা, আজকে ওই বাচ্চা দুইটা সহ যদি একটা দিন কাটানো যায় তাহলে তো আরো ভয় পাওয়ার মতো সিচুয়েশন হয়ে যাবে অনেকের। কিন্তু আমি বলবো এটা আসলে ওই যে এরকম মানে কষ্ট বা প্যারাও যেমন আছে, কিছুটা তো মানে ব্লেসিংসও আছে, সো ওইটা আলাদা। তবে ওর কথা থেকে যদি আমি বলি, মাঝে মাঝে যেমন এমন হয় যে আমি একটু খুব বিরক্ত ওদেরকে নিয়ে, মানে এদেরকে সামলাতে যেমন কিছু একটা বললাম আমি, আমার হাজবেন্ডের মানে রিফ্লেকশনটা এরকম হয়, মানে প্রায় সময় সে আমাকে বলে
এরকম করতেছো না তো স্যার, চোখের পলক ফেলতে তো ওরা মেয়েরা বড় হয়ে যাবে, অন্য রুমে চলে যাবে, অন্য দেশে চলে যাবে। কিন্তু এই যে কারেন্ট যে সিচুয়েশনটা, তুমিও যদি মাঝে মাঝে বাইরের মানুষের মতো এটা বলে ফেলো, হ্যাঁ ডেফিনেটলি বাচ্চারা বড় হয়ে যাবে, আমরা একা হয়ে যাব, ওটা পরের কথা। কিন্তু এখন যে সময়টা পার করছি, আমার যে বয়স, আমার যে তোমার সাথে সময়, এটা যে পার হয়ে যাচ্ছে, সেটাও তো চলে যাচ্ছে। আর কে বলছে, আর আজকে তোমাকে এই যে মানে কি বলবো ভিউয়ারদের সামনে বলে দিই, কে বলছে যে ওই বয়সে আমার মেয়েরা চলে গেলে আমি একা একা বসে থাকবো? আমার তখনও অনেক কিছু করার আছে, আমি কখনোই ফ্রি থাকবো না, আমার অনেক কিছু করার আছে সব সময়। সো এই সময়টাও চলে যাচ্ছে, এটা মিস করি। তো মাঝে মাঝে যেমন সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদেরকে আগে থেকে চেনো, ঘুরতে পছন্দ করতাম, তো এই মানুষটাকে বিয়ে করলাম, ঘুরতে পছন্দ করে, সবকিছু মিলায়। লোভ দেখাইছে। হ্যাঁ ডেফিনেটলি, এটা তো বলি আমি, মানে কি স্বপ্ন টপ্ন দেখা গেল ঘুরবো আর ঘুরবো, সেইখানে ঘোরাঘুরি তো ডেফিনেটলি অনেক রকম রেস্ট্রিকশন চলে আসছে। এখন আমাদের দুজনের এমন না যে ঘুরতে চাই না, আমরা দুজন এখনো আসলে ঘুরতে চাই, কিন্তু এখন অনেক ব্যাপার আছে, কষ্টের একটা ব্যাপার আছে। আগে দুইজন মন চাইলে যেভাবে যেতে পারতাম, এখন বাচ্চা সহ একটা ঘোরা, একটা ট্যুর অ্যারেঞ্জ করা কিন্তু এখন কস্ট এফেক্টিভ না। সো অনেক কিছু চিন্তা ভাবনা করে এখন আসলে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো এগুলো তো ডেফিনেটলি মিস করি, ধৈর্য ধরে আছি আর কি, কচ্ছপের গতিতে আগাচ্ছি, স্বপ্নগুলো পূরণ করতেছি, তো হয়তো বা আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে। তো এখন আগে আমি একটু ঠিক অন্য জায়গা থেকে কিছু জিনিস নিয়ে আসবো আর কি, যে কিছু টিপিক্যাল ইস্যু কাপলদের মধ্যে আমরা দেখি, যেটা একটা হচ্ছে যেটা যে কন্টিনিউয়াস ফ্যামিলি স্ট্রেস, এগুলোর কারণে একজনের কথা শোনানো বা এটা ওইখানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা ক্লিয়ার যে কীরকম হয়। এখনকার আর কি রিলেশনশিপের ডায়নামিক্সে অতীত কতটা ভূমিকা রাখে বা অতীত কতটুকু চলে আসে, এইটা আমাকে যদি একটু বলেন। কারণ অধিকাংশ কাপলদের মধ্যে আমরা এই ইস্যুটা অনেক বেশি দেখি, যে তোমার অতীতে এইটা করছি না, ওইটা ছিল অমুক, কেন এখনো এইটাই আবার টেনে আনতেছি। সো আর কি আপনাদের জায়গায় আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে, আপনাদের নিজেদের অতীত রিলেশনশিপ? আমার মনে হয় কি, মানে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো আছে বলে এই ছোট মানে এই যে অতীতের বিষয়টা, অন্য একটা কাপল যেভাবে ওই যে খোঁচা মেরে কথা বলার ব্যাপারটা, যদি ওইটা আমাদের টেন্ডেন্সিতে থাকতো তাহলে জিনিসটা ঝগড়া তৈরি হতো। আর আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে বলে অতীতটাকে আমরা টেনে নিয়ে আসি মজা করার জন্য, মজা করার জন্য। তো ব্যাপারটা ডিফারেন্স, সেম জিনিসটা নিয়ে হয়তোবা অনেক বড় রকম কিছু হতে পারতো, আঘাত দিয়ে কথা বলা, খোঁচা মারা, সেই জিনিসটা আসলে হয় না। অতীত নিয়ে আমরা কথা বলি, খোঁচাও দেই, কিন্তু সেটা আসলে একান্তই শুধুমাত্র মজা করার জন্য, সেটা সেখানেই শেষ। সেটা আমার মনের মধ্যে কোনোভাবেই প্রভাব বিস্তার করে বড় হতে পারেনি, যেটা নিয়ে আমি ভাববো ইয়ে করবো। তো ওটা শুধুমাত্রই মজা করার জন্যই অতীত আসে। আর তার ক্ষেত্রে যদি বলি, সে ওরকম অতীত টেনে নিয়ে তো কথা বলেই না, বরং আমার অতীতকে সে মানে আমার চেয়ে বেশি রেসপেক্ট দিয়ে কথা বলে, যেটা তো আমি নিতেই পারি না। তো তো এটাই, আমরা আসলে প্রপার মানুষ না এটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা অতীত নিয়ে মজা করি, তবে কিছু কিছু জিনিস কি ওই যে মজাটাই করি, খুব সিরিয়াস কথাও আমি মাঝে মাঝে যেমন তুলে আনি। একটা এক্সাম্পল আমি দিয়েই দিই, যেমন আমি অনেক তার বন্ধু মহলের কাছ থেকে জেনেছি যে সে আগে আরো বেশি কি বলবো না 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 মানে আছে না, মানে সে আগে মানে অন্যের কাছ থেকে শোনা যে সে আগে অতীতে আরো বেশি মানে কি বলবো, এটা রোমান্টিক বলবো ভাই, হ্যাঁ ওইটা যেমন আমি কিন্তু ওইটা ধরে যদি মনে কষ্ট পেতাম তাইলে আমার রিফ্লেকশনটা ডিফারেন্ট হতো। ওটা আমার মধ্যে কাজ করেনি, তো আমার বরং ওটা নিয়ে আমাকে মজা নেই যে এখন কি করো, সব তো করে ফেলছো জীবনে, এর জন্য তোমার আসলে এখন আগ্রহ আসে না, সব করার চেষ্টা করে। তো এইগুলা যেমন বলি ওটা আলাদা বিষয়। তবে ওকে আমি যেমন যতটুকু পেয়েছি আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার আসলে অতীতে ও কেমন ছিল ওটা ডাজন্ট ম্যাটার। তবে আমি যখন থেকে ওর লাইফে এসেছি তখন থেকে ও আসলে
আর কোথায় কি কি করছে সেটাই আমি কাউন্ট করি, আগে যা গেছে গেছে। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? আমি তো ওই যে অ্যান্সার আপনার পুরোটাই ওই দিয়ে দিচ্ছেন। আমি যে বললাম না যে আমি যতটা রেসপেক্টফুলি কথা বলি ওর অতীত নিয়ে, তো ওইটাও ও নিতে পারে না। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যেটা ওকে বলেছি, সেটা হলো যে আজকে যে ম্যাচিউর নাতাশাকে আমি পেয়েছি, সেটার জন্য ওর ওই টাফ অতীতটা মধ্যে দিয়ে আসার কারণেই আজকে এই ম্যাচিউর নাতাশাকে পেয়েছি। সো এই জন্যই আমি আসলে ওই রেসপেক্টটা বেশি করি, বা রেসপেক্টের সাথে কথা বলি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানুষজন টাফ সময় পার করে যখন আসে, তখন তারা অনেক বেশি অ্যাডাপ্টিবিলিটি বাড়ে, তার ইয়ার ক্ষমতা বাড়ে, রেজিলিয়েন্স বাড়ে। সো এটাকে রেসপেক্ট দেওয়া তো দরকার। ওকে, তো সেখান থেকে আবার যে বর্তমানে আসি, যে কাপলদের মধ্যে সন্দেহবাদিকতা অনেক বেশি দেখা যায়। সো হাউ ডু ইউ ডিল উইথ দিস? মানে এই সন্দেহবাদিকতাটা আর কি আপনাদের মধ্যে কাজ করে কিনা? কারণ আপনাদের অনেক মানুষের সাথে মিশতে হয়, কাজ করতে হয়, চলাফেরা করতে হয়। যেমন আমাদের অনেকেই আমরা খেয়াল করি যেটা, যে নিজের ইনসিকিউরিটি থেকে পার্টনারকে নিয়ে ডাউট করা, ও কেন আরেক ছেলের সাথে কথা বলতেছে বা আরেক মেয়ের সাথে কথা বলতেছে। তো এইখানে আসলে এই ইস্যুগুলো হয় কিনা, আর না হলে কেন হয় না? মেবি উই আর নট দ্য গুড কাপল টু ইন্টারভিউ। এগুলো নাই। এগুলো নাই মানে ওর আছে কিনা ও বলুক আজকে। আমার মধ্যে তো মানে একটু সন্দেহ হয় না? এখনো তো ফিল করি না এরকম কিছু। Sure. মানে হ্যাঁ, ওই যে কালকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি যে জিমে যাবা, তো ছেলেদের টাইমে যাবা? হ্যাঁ, মানে ছেলেরা যখন জিম করবে তখন জিম করবে আসলে। এগুলা এমনিতেই বলার জন্য বলা, ওই যে যেটা অতীতের ক্ষেত্রে হচ্ছে, মানে দুষ্টুমি করে বলা, এবং ওইটার জন্য আলাদাভাবে কোনো রকম মানে সন্দেহবাতিকতার ব্যাপারটা মনে হয় আমার আমার মধ্যে নাই। মনে হয় যে আপনি যেটা বললেন যে নিজস্ব ইনসিকিউরিটি থেকে Insecurity, আসলে এটা তৈরি হয়, তো ওটা যেমন ওর মধ্যে নাই। আর আমি বিলিভ করি, আমি যদি সন্দেহ করি তাহলে আসলে প্যারা কিন্তু আমি বেশি খাবো, ও কিন্তু প্যারা কম খাবে। সন্দেহ যে করে সে আসলে সারাক্ষণ প্যারার মধ্যে থাকে। তো এখন পর্যন্ত আসলে সন্দেহ করার মতো তেমন কিছু তৈরি হয়নি। তা আজকের ইন্টারভিউতে বলে যাচ্ছি 2 মাস পর হতেও পারে, তো এটা আসলে বলা যায় না। তো তবে নিজের যদি কথা বলি, নিজের মধ্যে ছোটখাটো বিষয় এটা হলো, এটা দিয়ে সন্দেহ করবো, ওটা নেই আসলে, ন্যাচারে নেই। কিন্তু বাকিটা তো আসলে ডিপেন্ড করবে ইন ফিউচারে, হতেও পারে যদি ওর কোনো বিহেভিয়ার ওরকম ধরা পড়ে, যদি ওরকম কিছু করে ফেলছি। হ্যাঁ হতেই পারে। আরেকটা ব্যাপার যেটা বলতে চাইলেন যে কেন হয় না, না হলে এটা কেন হয় না, আমার কাছে মনে হয় আমি যদি তাকে বেস্ট এফোর্টটা দেই, সে যদি আমার কাছেই কমফোর্ট জোনটা পায়, তখন আমার মধ্যেই তো বেরিয়ে আসবে সে আসলে আরেক জায়গায় কেন যাবে। ওই জায়গা থেকে আমার মনে হয় সন্দেহটা কাজ করে না, কারণ আমি তো জানি যে আমি ওকে কতটুকু দিচ্ছি। আর ওর জায়গা থেকে যদি বলি, ও এমন একটা মানুষ, মানে মানুষ বলে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা কেন আমি মানুষটাকে লাইফ পার্টনারশিপ আমরাও বলেছি। তো এটা তো আসলে আমি যদি বলি যে আমার যদি কাউকে কিছু ভালো লাগে সেটা তো অনেক পরের কথা। আমি চলতে ফিরতে আমাকে কেউ একজন পছন্দ করলো, বা কেউ একজন আমাকে ফ্লার্ট করে একটা কথা বললো, সেই কথাটাও যদি আসলে আমি বাসায় সেই মানুষটাকে বলতে পারি, মানে এইরকম একটা আরামের জায়গা যদি থাকে, মানে এই রিজনটাও কি এনাফ না এই পার্টনারটার সাথে থাকার জন্য? ডেফিনেটলি এই জায়গাটা আসলে আমিও অনেক প্রোগ্রামে অনেক আলোচনা করি যে আমরা আমাদের পার্টনারদের নিডগুলো বুঝতে পারি কি। এই যে তুমি যেগুলো মেনশন করছো, যে একটা কথা বলার জায়গা, একটা আরামের জায়গা, একটা সিকিউর একটা প্লেস, ট্রাস্টের একটা জায়গা। এখন অ্যাজ এ পার্সন আমাদের নিডগুলো কি? এগুলোই তো, তাই না? যে আমি হচ্ছে আর কি আরাম ফিল করতে চাই, আমি চাই যে আমার পার্টনারের সাথে নিজেকে ওপেন আপ করতে। তো এই সিকিউরিটিগুলো যখন আমি পাই, আমার নিড ফুলফিল হয়, তখন আমার দরকার হয় না বাইরে কোথাও আর কি মুভ করা, বাইরে করা। অ্যান্ড তোমাদের রিলেশনশিপের ডাইনামিক্সে আর কি প্রথম থেকে এমনভাবে জিনিসগুলো তৈরি হয়েছে যে নিডগুলো সবসময় অ্যাড্রেসড হয়েছে, যেহেতু দুজনেই একজনের শোনার মানসিকতা আছে এবং কম্প্যাশনের। সো ফলে হচ্ছে নিডগুলো সহজে বোঝার একটা জায়গা তৈরি হয়েছে, যে আচ্ছা আমার পার্টনারের এই জায়গাগুলো প্রায়োরিটি বা এই বিষয়গুলো সে চায়। সো এই জিনিসগুলো তখন আর কি ফুলফিল করা অনেক ইজিয়ার।
আর সেটা আসলেই তখন নিয়ে আসে আমাদের মাঝে সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি, যে না আমরা আসলে একটা কমন স্পেসে আছি যেখানে দুজনে মিউচুয়ালি শেয়ার করতেছে আমাদের চাওয়া পাওয়া, নিজেদের ইন্টারেস্ট, এই বিষয়গুলো। তো এখন হচ্ছে কয়েকটা কি ছোটখাটো ক্যান্ডিড কোশ্চেন, মানে শেষের দিকে আমরা মানে প্রোগ্রাম শেষ বলা যায়, জাস্ট তাও এতক্ষণ দেখবে দর্শক না, ওটা এত লম্বা হ্যাঁ, অনেক কথা সো বলছি। জাস্ট কথা বলবো। টুকটাক একটা আর কি ক্যান্ডিড এখন আর কি ওই কনটেক্সটের বেসিসে ফোন চেক করা হয় একজন একজন। মানে ফোন নিয়ে চেক করব যে দেখি তো কি কি মেসেজ। সারাদিন কি কি করলো না করলো না, করা হয় না? না না, মানে এটা তো মানে আমাদের কোনো পাসওয়ার্ড মানে ইয়া নাই, ওই যে লক না, করা করা থাকে, হয়। এই টাইপের কিছু নাই আমাদের। তবে একটা কথা হচ্ছে, হ্যাঁ কখনো ফোনটা ছিল, আচ্ছা ঠিক আছে মনে হইলো একবার, মানে ওইটার ইন্টেনশন আচ্ছা দেখেছে দেখলাম, মানে ওরকম কিছু না। তবে এইটাই, তবে আমার তো মনে হয় ও ততটুকুও করেনি। আমি যে বললাম তাও দু একবার আমি এটা দেখেছি, ও মনে হয় ততটুকুও দেখে নাই। ওকে, জেলাস ফিল করে জেলাস ফর কি কারণে? যে কোনো পার্টনারকে আমি জেলাস করতে পারি যে কোনো কারণে, কেউ প্রফেশনাল কারণে, কেউ পার্সোনাল কারণে, কেউ সেলিব্রেটেড হচ্ছে, কেউ কম সেলিব্রেটেড হচ্ছে, জেলাস হয় কখনো। জেলাস কি হয়েছে কখনো? হয়েছে তো, মানুষজন অনেক ভালোবাসে ওকে আমার চেয়ে বেশি, এই জন্য তো জেলাস হয়। হ্যাঁ, আর জেলাস হওয়াটা স্বাভাবিক, Jealous হয়। এটা তো হতেই পারে। হ্যাঁ। তবে ওই জেলাসি ব্যাপারটাকে আমার বড় মেয়ে মানে ওর কাছে মার খেয়ে আসে, তারপর আবার ওর কাছে যায়, আমি ডাকি আসে না। এটা জেলাসের ব্যাপার না। আমার ছোটটা আবার একটু আমার জন্য বেশি ইয়া। কিন্তু বড়টা তো মানে বিপদে পড়লে মা ডাকে ছোটজন, সারাদিনই বাবা। সারাদিনই বাবা ডাকে, তো মানে ছোটটা ইজ ওকে, বাট একটু বড়টা তো এটা জেলাসের ব্যাপার। হ্যাঁ, ঘুরে ফিরে ওর কাছে যায়, কেন ভাই? আচ্ছা, আর হচ্ছে যেটা যে আর কি দিন শেষে আর কি নিজেদের লাইফের যে গোল অ্যান্ড এভরিথিং সবকিছু সেইগুলো অ্যালাইন হওয়াটা, মানে এটা আমি শেষ করতেছি, শেষ প্রশ্ন, এটা কতটুকু জরুরি একটা রিলেশনশিপের শুরু থেকে একেবারে কন্টিনিউশন করতে? নিজেদের পার্সোনাল লাইফ গোল, প্রফেশনাল ক্যারিয়ার গোল, এই জিনিসগুলো অ্যালাইন হওয়া এবং একই সাথে হচ্ছে সম্পর্কটাকেও আর কি ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি মনে হয়? পার্সোনাল গোল বা লাইফে আমি কি করতে চাই, ক্যারিয়ার গোল, এটা তো ডেফিনেটলি অ্যালাইন হওয়া দরকার। কারণ আইদার যদি, আর এটা আসলে অ্যালাইন হওয়াটা এত ইজিও না, আচ্ছা, কারণ দুইটা মানুষের দুই রকম লাইফস্টাইল থাকতে পারে। আর আমাদের ক্ষেত্রে তো একদম পুরোপুরি আমরা আলাদা লাইফস্টাইলে বড় হয়েছি। আমাদের জায়গা থেকে এতক্ষণ যে এত সুন্দর সুন্দর কথা বললাম, সবকিছু কিন্তু আসলে এত ইজি না। আমাদের বড় হওয়া ডিফারেন্ট ছিল, আমাদের ফ্যামিলি কালচার অনেক ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে আমাদের এত স্মুথ ভাবে কথা বলাটা শুধুমাত্রই সম্ভব হয়েছে আমরা দুজন দুজনকে এতটা স্পেস দিচ্ছি বলে, বা আরেকজনকে বোঝার ওই চেষ্টা, মানে ওই চেষ্টাটা প্রতিনিয়ত আছে বলে। না হলে কিন্তু এটা যে কোনো সময় মানে ব্রেক ডাউন করার কথা। তো এই জায়গা থেকে অ্যালাইনমেন্ট জরুরি কেন না যদি পারি আমি অ্যালাইন করতে, আইদার আমাকে একজনকে স্যাক্রিফাইস করতে হবে নিজের পার্সোনাল গোল বা ইন্টারেস্ট, তো আইদার আমি ওটাকে অ্যাডাপ্ট করব, না হলে কিন্তু ডেফিনেটলি একজনকে স্যাক্রিফাইস করতে হতো। তো এই জায়গা থেকে আমি যদি বলি, সবসময় অ্যাডাপ্ট করা মানে এই না যে আমার তো তার মানে তারটা মেনে নিতে হচ্ছে, এইভাবে যদি আমি চিন্তা করি, হ্যাঁ আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আসলে কষ্ট শুরু হবে, কষ্ট বাসা বাঁধা শুরু করবে, যেটা কিনা পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করবে। এইভাবে না চিন্তা করে আমি যদি একটু সময় নিয়ে ভাবি ও আসলে এটা কেন চায় লাইফে, ওটাতে কি আমাদের ভালো হতে পারে বা এটাতেও তো ভালো কিছু হতে পারে, তাহলে যদি আমি এটা একসেপ্ট করি, তাহলে বরং জিনিসটা ইজি। তো এই ক্ষেত্রে যদি বলি ক্যারিয়ার গোল বা সবকিছু অ্যালাইনমেন্ট হওয়া জরুরি। সব সময় যদি সেটা নাও হয়, সেটা কতটুকু একসাথে চলা যায়, অ্যাচিভ করা যায়, বা ওইটা না হলে আরো বেটার কিছু আছে কিনা আমি যদি এটা মানতে না পারি, তাহলে আমার পার্টনারের আমাকে বোঝানো উচিত যেটা কেন তুমি মানে অ্যাচিভ করবো, কেন আমরা চাই, সেটা যদি বোঝাতে সক্ষম হয় আমার মনে হয় তাহলে ওটা এতটা টাফ হবে না। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমার মনে হয়, নাকি ক্যারিয়ার গোল তুমি যা বুঝতে
আমি যা বলছি তাই। এই অ্যানসারটা আমার খুব অপছন্দ। আমাদের খুবই অপছন্দ। আমার লাইফে আসলে আমার লাইফ গোলে ম্যাসিভ পরিবর্তন আসছে ওর কারণে। ওর কারণে মানে ওর ইন্সপিরেশন, কারণে না বলে ইন্সপিরেশন বলাটা সুন্দর শোনাবে, যে আমি যেটা ভাবিনি সেটা এখন আমার ক্যারিয়ার গোলে যুক্ত হয়েছে। এবং অবশ্যই এটা অনেক বড়, অনেক পজিটিভ, অ্যান্ড আই এম ওয়ার্কিং অন দ্যাট। এইটাই আর কি। তো ক্যারিয়ার গোলে আরেকজনের ভূমিকা আছে, ইন্সপিরেশন আছে। তো সর্বশেষ শুধু একটা কমেন্ট দুজনের কাছ থেকে জানতে চাই যে আপনারা গত 5 বছরে, গত 5 থেকে 6 বছরের মধ্যে আমি যদি 6 বছরের টাইম স্পেন্ড কাউন্ট করি 19 থেকে 2025, সো এই 6 বছর আপনারা প্রেম করেছেন, বিয়ে করেছেন, সংসার হয়েছে, তারপর হচ্ছে আর কি এখনকার ইয়েতে যারা এই লাইফটাতে এন্ট্রি নিতে যাচ্ছে আর কি তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে যদি ছোট করে একটি আমার পরামর্শ হচ্ছে যে, পরামর্শ বলার দরকার নেই, এটা আমি তো এই কথাটা আমরা এর আগে বলেছি যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সাথে ওই অন্য একটা মানুষের সম্পর্কটাও আলাদা, এবং সেই সম্পর্কটাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সো আমার কাছে আমার মনে হয় যে আপনি যদি একটু যার সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছেন, যাকে বিয়ে করতে যাচ্ছেন, আদার দেন এভরিথিং, আপনি যদি একটু রেসপেক্টফুল হন, তাকে যদি একটু সম্মান করেন, তার কথাটা বোঝার চেষ্টা করেন, তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেন, এটুকুই যথেষ্ট। শুধু এটুকু বোঝার চেষ্টা করলে অনেক কিছু ইজি হয়ে যাবে লাইফে। যদি বলি বিয়ে করার আগেই যদি চিন্তা করতে বলি, তাহলে বলবো এত কিছু চিন্তা করতে না। মানুষ বেশি চিন্তা করলে বিয়ে আসলে করতে পারবে না, প্রথম কথা। আর একটা মানুষের মধ্যে সবকিছু পাওয়া যাবে এটা আশা করে বিয়ে করা উচিত না। একটা মানুষের থেকে সবকিছু আশা করা যায় না, প্রত্যেকটা জিনিসই একজনের কাছ থেকে পাওয়া সম্ভব না। সো আগে ডেফিনেটলি নিজেকে প্রশ্ন করতে হবে আমি আসলে কতটুকু চাই। আর প্রতিটা পার্টনারের সাথে, যে কোনো মানুষের সাথে থাকতেই প্যারা আছে, প্যারাটা ভিন্ন ভিন্ন আছে। সো আমার মনে হয় নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি কি চাই, আমার ম্যান্ডেটরি আমার লাইফে এই জিনিসগুলো আসলে লাগবেই। আর এই কোন প্যারাগুলো আসলে ওই জিনিসগুলো পেলে আমি কিছু প্যারা আসলে নিতে পারবো, সেই মানুষটার সাথে থাকা যায়, এতটুকুই আমার মনে এনাফ। কারণ একটা রিলেশনের প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া রিলেশন হবে না। আর সব কিছু পাওয়াও যাবে না তার থেকে। তো আমরা যখন কি করি, আমরা বিয়েটা করি, বিয়ে করার পর আমরা আশেপাশে আমার তাকেও দেখি, তার এই ভালোটাও আমার জামাইয়ের কাছ থেকে পাইতে চাই, তার ওই ভালোটাও আমার জামাইয়ের কাছ থেকে পাইতে চাই। তো দিস ইজ নট পসিবল। সো এইটাই, মানে মানুষ চায় একটা মানুষকে পেলাম, আশেপাশে সবার কাছ থেকে নিয়ে ওইটাকে গড়ানো শুরু করি, ওইটা করা পসিবল না। একটা মানুষকে যেভাবে পাওয়া যায় তাকে একটু নার্চার করা যায়, তাকে একদম পরিবর্তন করা যায় না। তো সেই জায়গাটা মাথায় রেখে আসলে যে কোনো রিলেশনশিপ বা বিয়ে এই দিকে অ্যাপ্রোচ নেওয়া যায়। এবং আমি একটা জিনিস সেটার সাথে অ্যাড করতে মন চাইলো আর কি, মানে যদি সেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু তো আসলে সত্য না। তো এটা অনেক বেশি প্রভাবিত করে মানুষের সম্পর্কের ক্ষেত্রে। ও তো এটা করে ফেলছে, ও তো এটা দেখাচ্ছে, ওরা তো এখানে ঘুরতে গেল, ওরা তো আমি তো কিছু পাইলাম না, আমার তো কিছু হইলো না। তো ওইটাতে খুব বেশি প্রভাবিত না হয়ে যদি থাকা যায়, তাহলে মানে হ্যাঁ, এই যে এই মুহূর্তে ওর বাইরে যে আমরা নিজেদেরকে যদি আমরা দেখি বা নিজেদের সাথে বা নিজেদের গোলগুলোকে সেট করি, নিজেদের চাওয়াগুলোকে মানে অ্যালাইন করি, তাহলে অনেক বেশি সেফার হবে। কারণ অনেকেই অনেক কিছু করছে। আপনি 2টা দেশ ঘুরে আসবেন, আরেকজন 20টা দেশ ঘুরে ফিরছে। আপনি একটা ইউরোপের এক দেশ ট্রাভেল করবেন, আরেকজন ইউরোপের সকল দেশ ট্রাভেল করে তার একটা ছবি। সো ওইটাকে যদি কম্পেয়ার করতে যান, তাহলে সুখী হওয়াটা টাফ হবে। ওইটাই স্ট্যান্ডার্ড না সবার জন্য। এটা বলাটা আসলে ইজি, যতই হোক হিউম্যান নেচারে এটা কিন্তু চলে আসবেই। এটাই আর কি আমাদের এই জায়গাগুলোতে আর কি অনেক বেশি খেয়াল করি যে আমাদের রিলেশনশিপের ডায়নামিক যেমনই হোক না কেন, যখনই কম্প্যারিজন অথবা ল্যাক অফ অ্যাডাপ্টিবিলিটি সামনে চলে আসে, তখনই ক্রাইসিসগুলো আর কি খুব সার্ফেসে চলে আসতে পারে। আর এছাড়াও এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দুজনে মেনশন করেছেন, যে দুজনের পার্সোনাল ফিলোসফি, মানে দেখার রিলেশনশিপটাকে দেখার, ব্যক্তিগত লাইফে কিছু জিনিস চর্চার যে মানসিকতা,
এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। এখন আমরা হয়তো একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ চাই, কিন্তু ব্যক্তিগত নিজেকে লাইফে আমরা- আমি হয়তো ওইভাবে জিনিসটাকে বিশ্বাসই করি না বা দেখিও না। এখন সেক্ষেত্রে ডেফিনেটলি রিলেশনশিপটা প্রপারলি ডেভেলপ করবে না বা কাজ করবে না। সো আমার মনে হয় যে আমরা আর কি অনেকগুলো পয়েন্টই কভার করতে পেরেছি রিলেশনশিপ অ্যাসপেক্টে, কাপলদের লাইফ অ্যান্ড তাদের মেন্টাল হেলথ অ্যান্ড এভরিথিং। সো থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, বিশেষ করে থ্যাংক ইউ রানা ভাই এবং নাতাশা আর কি এত কম সময়ের মধ্যে আজকে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাদের দর্শক যারা দেখছেন তাদের সবাইকেও আর কি অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিও সিরিজটা দেখার জন্য। বিশেষ করে আজকের যে স্পেশাল টপিকটি ছিল, একটা স্পেশাল এপিসোড কাপলস মেন্টাল হেলথ এবং তাদের ফ্যামিলির উপর সেই জিনিসগুলোর প্রভাব। সো আজকে এই পর্যন্তই। এছাড়াও কাপল বা নিজেদের রিলেশনশিপ ইস্যুস নিয়ে আপনারা আরও প্রশ্ন করতে পারেন আমাদের এই পডকাস্টে বা এই ভিডিওর নিচে, অথবা আমাদের পেজে মেসেজ করে। আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আমি ফয়সাল আহমেদ রাফি, হয়তো দেখা হবে অন্য কোনো সময়। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।